সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা উপলক্ষে RTVর বিশেষ আয়োজন আমা কপির আমন্ত্রণ। আমাদের সাথে আছেন কবি কথাকার জুবায়ের মিলন। মিলন ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? মিলন ভাই ভালো আছি। আপনার তো নতুন বই মাথাহীন মানুষের দেহে, এই নাম কেন বইটার? ভয়াবহ না? এইটা আসলে করার একটা চিন্তা যেটা ছিল যে দীর্ঘদিন যাবতে আমার যাপন থেকে আমরা দেখছি যে আমরা বাহ্যিক না, অন্তর্গত যে আমাদের মস্তিষ্ক, যে মাথা, আসলে সেটাকে দেখতে পাচ্ছি। এই যে মাথাহীনতা, এটা থেকে আমার মধ্যে একটা ক্রিয়া আসাতেই মনে হলো যে এই নামটা রাখি। এ তো গল্পের বই। গল্পের বই। কয়টা গল্প আছে? কি প্লটগুলো কেমন? এটাতে মোট 12টি গল্প আছে। এই গল্পগুলোর প্লট আমি যদি এক কথায় বলি তাহলে বলবো যে জীবনের যে বহুতর যন্ত্রণা, আমাদের যাপনের যে কষ্টগুলো এবং শাসকের যে অন্যায্য কর্মকাণ্ড, শোষকের যে অট্টহাসি, পদের যে উদ্যুত্ত, আমাদের এই যে সামাজিকতায় এই অসহনীয় যে গর্ত তৈরি করে, এই গর্তের আবর্তনে যে আমাদের যাপনের একটা বিচ্যুতি তৈরি হয়, এগুলি হচ্ছে আমাদের মূলত এই 12টা গল্পের প্লট। মানে সামাজিক সাংস্কৃতিক নানা রকমের অসঙ্গতি, অনিয়ম সেই সমস্ত কিছু আসলে আপনার গল্পের মধ্যে জায়গা পেয়েছে। মানে আপনার যে পেশা, তার সাথে এই যে গল্পগুলো, তার কোনো রকম সম্পর্ক আছে? পেশার সঙ্গে এই গল্পগুলোর কোনো সম্পর্ক নাই। তবে পেশার মধ্যে হতো, আমরা যে পেশার মধ্যে জীবনযাপন করছি, কোনো না কোনোভাবে, আমি ব্যক্তিগত যে পেশায় আছি আমি তা বলছি না, সামগ্রিকভাবে যে পেশার মধ্যে আছি, আমরা সামাজিকভাবে যে বিচ্যুতিগুলো দেখি, এই পেশাটাও তো সে সমাজেরই একটা উপাদান বা অংশ। সুতরাং সেখানেও তো আমরা বিচ্যুতিগুলো দেখি, ফলে সম্পর্ক আসলে সম্পর্ক আছে। আপনার লেখালেখির যে প্রক্রিয়া, আপনার যেই মানে সৃজনশীলতার যে মানে করণ কৌশল, সেটা আসলে কেমন? মানে আপনি কি নিয়মিত রুটিন করে লিখতে বসেন, না আসলে ঐশ্বরিক ডাকে সাড়া দিয়ে লেখেন? এইটা আমার কাছে মনে হয়, যেমন কবিতা যখন লিখি, এটা অনেক সময় কবিতা লিখতে ইচ্ছা করে যখন বসি, তখন হয়তো হয়, হয়তো হয় না। আবার অনেক সময় হাঁটতে হাঁটতেও কবিতার 2টা লাইন, 4টা লাইন, 2টা শব্দ চলে আসছে, হয়তো পরে এটাকে আরেকটু গুছানো হয়। গল্প লেখার ক্ষেত্রে তাই হয়। কিন্তু যেটা আপনি বললেন যে সূচি করে, নিয়ম করে, চাকরি করে, আসলে এটা হয় না। অন্যের অধীনে কাজ করে এটা হয় না। তবে এটা ঠিক যে আমি নিয়ম মাফিক বসি, সকালে, বিকেলে অথবা রাতে, প্রতিদিন আমি বসি। মানে এই যে মানে আপনি যে বসেন, এই নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এবং একটা মুখের মধ্যে থাকা, লেখালেখির জন্য এটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা আমি মনে করি খুব জরুরি। কারণ নিজের ক্ষেত্রেও দেখি, যখন মাঝখানে 2-3 দিন বসা হয় না টেবিলে বা বিষয়টার মধ্যে থাকা হয় না, তখন আসলেই দেখা যায় মনোযোগটা আনতে একটু সময় লাগে। সুতরাং আমার মনে হয় যে এই বৃত্তের মধ্যে থাকলে ভালো লেখকদের। প্রত্যেক লেখকের তো এক ধরনের একটা জীবন দর্শী থাকে। যে আপনার লেখার মধ্যে কি বা আপনার লেখালেখি থেকে এমন কোনো ব্যাপার আছে যেই থিম বা যেই বার্তাটা, যেই দর্শনের বার্তাটা আপনি আপনার পাঠকদেরকে দিতে চান? এইটা আমি ঠিক চিহ্নিত করে লিখতে বসি না যে আমি এই বার্তাটা দিতে চাই। তবে আমার মধ্যে এই যে বারবার আমি বলছি যে যাপনের মধ্যে আমার ভিতরে যে ব্যথার ক্রিয়াটা তৈরি হয়, এই ব্যথা থেকে আমার যে লেখাটা আসে, ব্যথাটা তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ থেকে আসে। সুতরাং আমি ওটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করি এবং সেই ব্যথাটা আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এবং বিশ্বগত ব্যথায় কাজ করে। দারুণ। আপনি একটা ফেসবুক পোস্টে লিখেছেন যে টাকা দিয়ে বই করবেন না, এবং এই যে একটা সংকট, এরকম নানা রকমের সংকট আসলে লেখকদেরকে ফেস করতে হয়। আপনার এই লেখক জীবনের মধ্যে যে সবচেয়ে বড় কি সংকটগুলো আসলে আপনি ফেস করেছেন বা করছেন? আমি আমার জীবনে আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলেছি। আমার মনে হয় যেহেতু লেখার মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, আমার মনে হয় আর্থিক সীমাবদ্ধতার মধ্যেই চলতে হবে। সুতরাং এই আর্থিক সীমাবদ্ধতার কারণেই আমার সে ঘোষণাটা ছিল, আমি কখনোই টাকা দিয়ে বই করবো না, কারণ সে সঙ্গতি আমার নেই। কারণ আমার ইচ্ছে ছিল, আমি যদি বলতে পারি তাহলে আজকে না হোক 5 দিন পরে হোক, আমার লেখাটার প্রতি পাঠকের একটা আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হলে কেউ না কেউ প্রকাশ করবে। সুতরাং আমি চেষ্টাটা করেছি। এবং এই ক্ষেত্রে আমি একটা বলতে চাই যে আমি কবিতার মধ্যে ছিলাম একটা লম্বা সময়, গল্পের মধ্যে আমি কবিতার মাঝখান দিয়ে গল্পের চর্চাটা করেছি, এবং একটা সময় এসে এই বছর 2-4 হল আমি গল্পের মধ্যে চলে আসছি। এই যে কবিতার সময় আমি লম্বা একটা সময় নিয়েছি, যে আমি চেষ্টা করেছি যে এই লম্বা সময়ের মধ্যে আমি পরিচিত হই, আমি কি বলতে চাই, আমার বার্তাটা পৌঁছো। সে বার্তাটা যদি পৌঁছে এবং পাঠক যদি গ্রহণ করে, তখন এমনিতেই একটা বই তৈরি হয়ে যাবে, কেউ না কেউ করবে। আমার টাকা দিয়ে বইয়ের পেছনে দৌড়তে হবে না। মানে নিশ্চয়ই আমরা কেউই তো চাই না যে আসলে লেখকরা যেটা টাকা দিয়ে বইটা আরো। মিলন ভাই, এই বইটার ক্ষেত্রে আপনি কি ঠিকঠাকভাবে চুক্তি করেছেন? লেখক কি আপনাকে রয়্যালটির কথা ঠিকভাবে বলেছেন? না, এ বিষয়ে আমার কোনো কথা হয়নি।
তাদের সঙ্গে আমি এমনিতেই স্বাভাবিক যে কথা সেটা প্রস্তাব করেছি, তারা রাজি হয়েছে, দেন বইটা হয়েছে। কিন্তু তাতে আপনি রয়্যালিটি আসলে কি ঠিকভাবে পাবেন কিভাবে? এটা আমি আসলে রয়্যালিটি পাওয়ার জন্য এই আমার যেহেতু গল্পের ক্ষেত্রে আমার এই প্রস্তুতি পর্ব আমি শুরু করেছি 2-3 বছর হলো, আমি আসলে পাওয়ার জন্য সে প্রত্যাশাটা করিনি। তবে আমার মনে হয় যে কোনো লেখকই অর্থের জন্য প্রত্যাশাটা করে না, বাট সে যদি পায় তার অন্তর খুশি হয়, তার পরের কাজ করতে সে অনুপ্রাণিত হয়। এবং প্রকাশকদেরও সেটার দিকে আসলে খেয়াল রাখা উচিত, কারণ একটা পরিষ্কার পার্থক্য দেখতে পাই। আমি এমন কোনো প্রকাশককে চিনি না যে গাড়ি হাঁকিয়ে চলে না, অথচ আমি অনেক লেখককে চিনি যাদের আসলে গাড়ি নাই। ফলে এটা একটা জায়গা। হ্যাঁ মিলন ভাই, আপনি সাহিত্যে সফলতা বলতে আপনি কি বোঝেন আসলে? এটা কি পুরস্কার পাওয়ার সফলতা, না আসলে পাঠকের প্রতিক্রিয়া? আমি এইটা আমার ব্যক্তিগত যদি বলেন যে এই যে আমি লিখছি, আমার একটা মেয়ে আছে 8 বছরের কাছাকাছি, ও এবছর 2তে পড়ে। তো আমি যখন লিখতে বসি, বাসায় যদি অন্য কেউ আসে খুব জরুরি না হলে আমার বাচ্চাটা বলে যে বাবা লিখতে বসেছে। এই যে আমার বাচ্চার মধ্যে আমি লিখছি, আমার বাচ্চার মধ্যে এই যে এটা প্রবাহিত হলো, ওর মধ্যে ঢুকলো যে আমার বাবা একজন লেখক লিখছে, আমার কাছে মনে হয় যে এটাই আমার সার্থক। কি বিশাল প্রাপ্তি, অভিনন্দন। আপনি যদি একটা টাইম মেশিন পাইতেন, আসলে যদি থাকতো, যে তাদের কোনো একজন লেখকের সাথে আড্ডা দিতে যেতে পারতেন, তার সময় কার সাথে আড্ডা দিতে যেতে পারতেন যে আড্ডা দিতে না? আমি জীবনানন্দের সঙ্গে বসতাম, তার মুখোমুখি কিছুক্ষণ বসে থাকতাম, আর যদি প্রশ্নের প্রসঙ্গ আসে তাহলে আমি তাকে একটাই প্রশ্নই করতাম যে উনি এত চুপচাপ একজন মানুষ ছিলেন, আমরা জানি তার পাঠের মধ্য দিয়ে, তিনি এত চুপচাপ থেকে তার মধ্যে এই ঘোর কি করে আসতো এবং তিনি এটা কিভাবে প্রস্ফুটিত করতেন। আপনার যে মাথাহীন মানুষের দেশে এই বইটা মিলন ভাই, এই বই থেকে যদি পাঠককে আপনি একটা জিনিস মনে রাখতে বলেন, তাহলে কি বলবেন? আমি এখানে একটা জিনিসই বলবো পাঠককে, যে আমাদের যে মস্তিষ্কের ক্রিয়াগুলো হচ্ছে আমরা যেন সবসময় সেটা সততার দিকে চিন্তা করি। আর আপনি মানে এখন আসলে এই বই তো বেরিয়ে গেল, কোন নতুন কি প্রজেক্টে কাজ করছেন? লেখালেখি কি নতুন আগাম কি খবর দিবেন? আগাম খবর দিচ্ছি, আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর উপর একটা গবেষণা কাজ করব, পরের বইমেলায় বা মাঝামাঝি একটা সময় আমি চেষ্টা করছি ওনাকে নিয়ে কিছু একটা প্রকাশ করার। এই সময় অন্য যারা লেখালেখি করছেন, মানে আমরা তো জানি যে লেখকরাই মূলত পাঠক, তাদের জন্য কি আপনি কিছু বলতে চান? লেখক প্রত্যেকে আমার কাছে অত্যন্ত শ্রদ্ধা, তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। আমি আমার উদ্দেশ্যেই বলি, পাঠ এবং পাঠ, চর্চা এবং চর্চা। অনেক ধন্যবাদ। আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডটাতে যাই। কবি ও কথাকার জুবায়ের মিলনের সাথে এবার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ মিলন ভাই, প্রেম। ব্যক্তিগত জীবন যাপন এবং বাঁচার উদ্দেশ্যে যে মোহ, সেটা। বিরহ, অতীত। প্রকৃতি, সুন্দর। সময়, কঠিন। স্বপ্ন, বেঁচে থাকা। মৃত্যু, অলৌকিক কিছু। মানবতা, সুন্দর হোক। অন্ধকার, কালো। আলো, উজ্জীবিত। নিঃসঙ্গতা, একাকিত্ব। বিপ্লব, জেগে ওঠা। শৈশব, কিশোরকাল। আত্মা, নিজের সঙ্গে যাব। সমাজ, সামগ্রিক বসবাস। ভ্রমণ, ইতিহাস। স্মৃতি, প্রেম। ভয়, কালো। জুবায়ের মিলন, সততার সঙ্গে তীব্র যুদ্ধ করে বেঁচে থাকার নাম। অনেক ধন্যবাদ। আপনার সততার সঙ্গে তীব্র যুদ্ধ করে বেঁচে থাকা আরো দারুণ হোক, আরো মোহময় হোক। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেয়। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কবি ও কথাকার জুবায়ের মিলনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।